হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। আর আজকের ভিডিওতে তোমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস রিক্রুটমেন্ট সম্পর্কিত ইতিহাসের সিলেবাস এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেক কিছু বিষয় এখানে একটু বোঝার রয়েছে, বিশেষ করে সিলেবাস। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। দেখো, এটা হচ্ছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস সম্পর্কিত রিক্রুটমেন্টের ইতিহাসের সিলেবাস। এই সিলেবাসকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে: গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। আমি এর আগে সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে নতুন করে করার কিছু বিষয় রয়েছে, তোমাদেরকে একটু বিষয়গুলো স্পেসিফিক করে দেওয়া দরকার, যে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, দেখতে হবে, যাতে তুমি পরীক্ষাতে ভালো স্কোর করতে পারো। কারণ অনেক সময় এমন হয় যে সিলেবাসটা ঠিক মতো না বুঝে হয়তো পরীক্ষাতে আসবে এক জিনিস, আমি সেটা ভেবে অন্য একটা বিষয় পড়ে নিলাম, তাহলে সমস্যা হতে পারে একটু। তো দেখো, যদি এই প্যাটার্নটাই ফলো করে তাহলে এই ধরনেরই থাকবে, অর্থাৎ 100টি এমসিকিউ, 100 নম্বর, এবং সময় থাকবে 1.5 ঘন্টা। এবার কি হয়েছে, লাস্ট যে পিএসসি এক্সাম হয়েছিল গভর্নমেন্ট কলেজগুলোতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেখানে আবার পেপার 1 এবং পেপার 2 এরকম ভাবে আসে। সুতরাং এই যে পেপার 1 বা পেপার 2 এটা হবে কি হবে না সেটা ফুল নোটিফিকেশনের জন্য আমি ছেড়ে দিচ্ছি। যে বিষয়টা আমাদের হাতে নেই সেই বিষয় নিয়ে আলোচনা করা মানে সময়ের অপচয় করা, সেটা বাদ দিয়ে আমাদের আলোচনা এবং আমাদের প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো এরকম একটা হওয়ার সম্ভাবনাও রয়েছে, আমি তোমাদেরকে জাস্ট একটু আমি বলে রাখলাম। পাশাপাশি এটাও তোমাদেরকে জানিয়ে রাখি যে পিএসসি নিয়ে বিগত তোমাদের অনেক প্রশ্ন এসেছে। দেখো, এমন অনেক প্রশ্ন তোমরা জিজ্ঞেস করেছো যার উত্তর আমার কাছেও নেই। আমি পুরোটাই তোমাদেরকে একটা সম্ভাব্য উত্তর বলতে পারি, তাতে তো কোনো লাভ হবে না। যে কারণে অযথা চিন্তিত কি হবে কি হবে না এই সমস্ত বিষয় বাদ দিয়ে তোমাদের মূল ফোকাসটা থাকা দরকার প্রস্তুতির দিকে। সেই দিকটাই তোমরা একটু ভালো করে নজর দাও, তারপর নোটিফিকেশন এলে সব বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো একটু সিলেবাসের দিকে ফেরা যাক। দেখো, অ্যানিশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়াভেল হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়া অ্যান্ড মডার্ন ইউরোপ, ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে। তো যদি 100টি এমসিকিউ প্রশ্ন থাকে তাহলে আমি ধরে নিচ্ছি এখান থেকে 25টি, এখান থেকে 25টি, এখান থেকে 25টি, আর এখান থেকে 25টি করে প্রশ্ন আসবে। ওকে, তাহলে এইভাবে যদি প্যাটার্নটা ফলো করা হয় কোশ্চেন দেওয়ার ক্ষেত্রে, তাই তোমাদের কোন বিষয়গুলোর উপর সব থেকে বেশি জোর দেওয়া দরকার? এক হচ্ছে মিডিয়াভেল হিস্ট্রি, আর 2 হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি মানে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, আর হচ্ছে মডার্ন ইউরোপের হিস্ট্রি। এই 3টে বিষয় তোমাদের ভালো করে জোর দেওয়া দরকার, তাই তো? তো যে কারণে তোমাদের কি করতে হবে, প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা এরকমভাবে ঠিক করতে হবে, তোমাদের মডার্ন ইন্ডিয়ার ওপর কিন্তু মূল ফোকাসটা থাকবে, কারণ মডার্ন ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। খুব ভালো করে তোমাদেরকে মডার্ন ইন্ডিয়াটা এখন থেকে তৈরি করতে হবে। একই রকমভাবে মডার্ন ইউরোপটাও তোমাদেরকে একটু ভালো করে তৈরি করে রাখতে হবে। এবার দেখো, এই সিলেবাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 70 থেকে 80% সিলেবাস এসএলএসটির সাথেও ম্যাচ করে। সুতরাং এর প্রিপারেশন নিলে এসএলএসটি প্রিপারেশন তোমাদের আরাম করে হয়ে যাবে। বাকি যেটা রয়েছে সেটা আলাদা কথা। ঠিক আছে, আর এই যে 4টি টপিক আমরা 5টি টপিক এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা বাইরের ইতিহাস রয়েছে: অ্যানসেন্ট চীন, অ্যানসেন্ট ইজিপ্ট, অ্যানসেন্ট গ্রিস, অ্যানসেন্ট রোম আর মিডিয়াভেল ইউরোপ। তো এই বিষয়গুলো তোমাদেরকে যে রিসার্চ লেভেলের পড়াশোনা করতে হবে তা কিন্তু নয়। যেহেতু বাইরের ইতিহাস একদম স্পেসিফিক ধরে তোমরা পড়বে, খুব ইজি টাইপের কোশ্চেন দেয়। যেমন চীনে এই যে দুটো রাজবংশের কথা এখানে বলা হয়েছে, আমি ডিটেলসে সেটাকে অ্যানালাইসিস করব, তোমাদেরকে বলে দেবো কি কি পড়তে হবে তোমাদের। তো একদম ইজি টাইপের কোশ্চেন দেয়। আমার কাছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে, আমি সেগুলো আস্তে আস্তে ইউটিউবে আপলোড করবো, ডিটেলসে আলোচনা করব। তো ঠিক আছে, তো মোটামুটি এটা বোঝা গেল কোশ্চেন প্যাটার্নটা এমন হবে। তো তোমাদের মূল ফোকাসটা থাকা দরকার মডার্ন ইন্ডিয়া, মিডিয়াভেল যে হিস্ট্রি রয়েছে, মিডিয়াভেল ইন্ডিয়া এবং মিডিয়াভেল ইউরোপ, এটা ভালো করে পড়বে। মডার্ন ইউরোপ এটাও একটু ভালো করে পড়বে, আর অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এটাও তোমাদেরকে ভালো করে পড়তে হবে। আর এই যে 4টি টপিক, এই 4টি টপিক তোমাদেরকে ওভারঅল একটু ভালো করে দেখে যাবে। বিশেষ করে প্রতিষ্ঠাতাকে, রাজধানীর নাম কি, কোনো সাহিত্যিক, কবি, তাদের বইয়ের নাম কি, স্ট্রাকচার, এরকম বিষয় নিয়ে কোশ্চেন আসবে।
দেখো, প্রাচীন ভারতের যে সিলেবাস রয়েছে মগধী সাম্রাজ্যের উত্থান থেকে হর্ষবর্ধন পর্যন্ত, এখানে তোমাদেরকে পড়তে হবে ষোড়শ মহাজনপদ থেকে শুরু করবে, তারপর মগধের সাম্রাজ্যের উত্থান, মগধের যে তিনটি রাজবংশ ছিল তাদের ইতিহাস, তারপর চলে যাবে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস, তারপর গ্রিক আক্রমণ, যেহেতু মৌর্যদের সময় গ্রিক আক্রমণ হয়েছিল, আলেকজান্ডারের আক্রমণ হয়েছিল, তার জন্য তোমাদেরকে এটা দেখতে হবে। শুঙ্গ কান্দ বংশ দেখতে হবে, সাতবাহন বংশ দেখতে হবে, কলিঙ্গের চেদি বংশ দেখতে হবে, শক কুষাণ সেখান থেকে প্রশ্ন আসবে, গুপ্ত থেকে প্রশ্ন আসবে, বাকাটক থেকে কোয়েশ্চেন আসবে, হর্ষবর্ধন এবং হর্ষবর্ধনের সমসাময়িক শশাঙ্ক সম্পর্কে ভালো করে দেখতে হবে। এবার এখান থেকে মগধ সাম্রাজ্যের উত্থান, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত, এই তিনটি রাজবংশ যে খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, বাকি তোমাদেরকে একটু দেখে যেতে হবে। এবার বিষয় হচ্ছে যে যেহেতু এটা প্রাচীন ভারতের ইতিহাস, সুতরাং পিএসসি যদি একবারে পুরোপুরি সিলেবাসটা ফলো করে তাহলে এর মধ্যে কোশ্চেন থাকবে, আর যদি একটু বাইরে থেকে কোশ্চেন দেয় তাহলে ধরো হরপ্পাও আসতে পারে, ঋগ্বৈদিক থেকেও প্রশ্ন আসতে পারে, এদিকে আর্লি মিডিয়াভেল থেকেও কোশ্চেন দিতে পারে। সুতরাং বাকিগুলো তোমাদেরকে কিছুটা হলে অন্তত দেখে যেও। এবার তোমরা যারা দীর্ঘদিন ধরে নেট সেটের প্রিপারেশন নিচ্ছ, এসএলএসটি জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে তো অলরেডি জানাই আছে, একবার একটু রিভিশন দিয়ে দেবে, কিন্তু যে সিলেবাসটা মেনশন করা রয়েছে তার উপরে তোমাদেরকে মূল ফোকাসটা দিতে হবে। এবার দেখো চীনের ইতিহাস। চীনের ইতিহাসের ক্ষেত্রে অনেকেই আমি ইউটিউবে দেখেছি যে একটু ভুল ইনফরমেশন এখানে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। দেখো, চীনের বা প্রাচীন চীনের তাং এবং সুং বা সোং, এই যে রাজবংশের ইতিহাস তোমাদেরকে পড়তে হবে, এবং এই সম্পর্কিত যে বই রয়েছে সে বইয়ে কোথাও কিন্তু কোনো টেক্সচুয়াল বই সেভাবে নেই যেখানে এই তাং এবং সুং বংশের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে কোথা থেকে তোমরা পড়বে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, একটা বড় প্রশ্ন। তো এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, চীনের ফার্স্ট ডাইনেস্টি শুরু হচ্ছে জিয়া ডাইনেস্টি থেকে, ঠিক আছে? জিয়া ডাইনেস্টি থেকে শুরু হচ্ছে, তার সময়কাল হচ্ছে 2070 থেকে 1600 খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে ফার্স্ট ডাইনেস্টি। তারপর শুরু হচ্ছে দ্য সাং ডাইনেস্টি 1600 থেকে 1046 খ্রিস্টপূর্বাব্দ, মনে রাখবে। এবার একটা বিষয় ভালো করে বোঝো, গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারের যে ওয়ার্ল্ড হিস্ট্রির বই রয়েছে বা যে সকল বইয়ের কথা বিভিন্ন জায়গাতে তোমাদেরকে বলা হচ্ছে প্রাচীন চীনের ওপর, সেখানে এই সাং বংশের ইতিহাস দেয়া রয়েছে। পিএসসি সিলেবাসে যে সুং বংশ বা সোং বংশের কথা বলা হয়েছে তার সিলেবাস কিন্তু সেই বইতে তুমি পাবে না, চীনের ক্ষেত্রে তো পাবে না, ঠিক আছে? মনে রাখবে। তারপর একে একে বিভিন্ন রাজবংশ শুরু হয়, তারপর ঝো রাজবংশ, তারপর কিন রাজবংশ, হান রাজবংশ, সুই রাজবংশ, এরকম বিভিন্ন ডাইনেস্টি চীনে পরপর শাসন করেছিল, ঠিক আছে? এবার তাহলে এই যে তাং এবং সোং বা সুং রাজবংশ, এটা তোমরা কোথা থেকে পড়বে বা কি রয়েছে সেটা তোমাদেরকে বলে দিই। দেখো, তোমাদেরকে যে বিষয়টি পড়তে হবে সেটি হচ্ছে তাং রাজবংশের ইতিহাস, যার সূচনা হয়েছিল 618 খ্রিস্টাব্দ থেকে 907 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় পর্বে তাং রাজবংশের উত্থান এবং পতন ঘটে। তারপরে শুরু হয় সুং বা সোং রাজবংশের ইতিহাস, সময়কাল হচ্ছে 960 থেকে 1279 খ্রিস্টাব্দ। ওকে, ক্লিয়ার হলো? এবার দেখো, তোমাদেরকে শুরু করতে হবে কিন্তু দ্য সুই ডাইনেস্টি দিয়ে এবং শেষ করতে হবে সুং ডাইনেস্টি, এবং তারপরে কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল সেটা অ্যাটলিস্ট দেখে যেতে হবে। কারণ কোয়েশ্চেন এমন আসতে পারে যে চীনে তাং বংশের আগে কোন বংশের শাসন ছিল, বা চীনে সুং বংশের পর কোন বংশের শাসন শুরু হয়। যে কারণে এই সুই ডাইনেস্টিটা কিছুটা একটু দেখতে হবে, কে প্রতিষ্ঠাতা, কোথায় রাজধানী ছিল, তারপর সুই বংশের অবসান হয়ে কিভাবে তাং বংশ প্রতিষ্ঠিত হলো, তাং বংশের প্রতিষ্ঠাতাকে, তার রাজধানী কোথায়, কি কি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, এই দিকগুলো তোমাদেরকে দেখতে হবে। এবার এর জন্য কিন্তু আলাদা করে সেভাবে তোমরা কোনো বই পাবে না, বিশেষ করে বাংলা বই তো পাবেই না। গুগল সার্চ করে তোমরা ইংলিশে বিভিন্ন বই বা নোটসপত্র পেলেও পেতে পারো, তো সেটা একটু দেখতে পারো। তো আমরা পিএসসি যে ব্যাচ শুরু করেছি সেখানে আমরা বাংলা এবং ইংরেজি দুটো নোটসই রেখেছি এই তাং এবং সুং ডাইনেস্টির জন্য, তো সেগুলো আমরা প্রোভাইড করে দেবো আর কি। তো গুগল সার্চ করে তোমাদেরকে তাং এবং সুং বংশের ইতিহাস একটু দেখতে হবে, খুব বেশি না, জাস্ট কে প্রতিষ্ঠাতা, কি করেছে, কি কি গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেগুলোই, ঠিক আছে? সময়কালটা অবশ্যই মনে রাখবে কোনটা তোমাদেরকে পড়তে হবে। আমি আবারও বলছি,
কোনো বাংলা বইয়ে কিন্তু তোমরা এইভাবে পাবে না। যে বাংলা বইগুলো আমি আগেও রিকমেন্ড করেছি সেখানেও কিন্তু এই তাং এবং সোং যে রাজবংশের ইতিহাস সেটা নেই। নেক্সট দেখো, তারপরে এগুলো অনেকটা ইজি। প্রাচীন মিশরের ক্ষেত্রে পিরামিড, মমি, স্ক্রিপ্ট বা লিখন যে পদ্ধতি সেগুলো তোমাদেরকে দেখতে হবে। ব্যবসা বাণিজ্য রয়েছে। পিরামিড, কোথাকার পিরামিড সব থেকে বিখ্যাত, গিজার পিরামিডের বৈশিষ্ট্য, মমি কিভাবে তৈরি করা হয়, কি ব্যবহার করা হয়, এইরকম একদম ইজি টাইপ কোয়েশ্চেন। তারপর প্রাচীন মিশরে কোন কোন রাজবংশ শাসন করেছিল তারও ইতিহাস তোমরা এখানে দেখবে। প্রাচীন গ্রিসের মধ্যে তোমরা জোর দেবে এথেনিয়ান সাম্রাজ্য, স্পার্টান সংবিধানের ওপর। অর্থাৎ তোমরা শুরু করবে গ্রিস পলিস থেকে, একবারে প্রাচীন গ্রিসে চলে যাবে না। যে বিভিন্ন সভ্যতা রয়েছে গ্রিসে, সেই সভ্যতা থেকে কখনো শুরু করবে না, যা জেনে রাখবে এই সভ্যতা এখানে ছিল। তোমরা শুরু করবে গ্রিসের পলিস দিয়ে। তারপর এথেনিয়ান সাম্রাজ্য বা স্পার্টান, তাদের অধীনে কি কি সংবিধান, বিভিন্ন যুদ্ধ, পেরিক্লিস, তারপর পেলিপনেশীয় যুদ্ধ, এই যে বিষয়গুলো আছে ভালো করে দেখতে হবে। হেরোডাস, থুকিডিডিস রয়েছেন। তারপর গ্রিক দেবদেবী নিয়ে কোশ্চেন দেবে। তো এই বিষয়গুলো তোমাদেরকে একটু দেখতে হবে। আর প্রাচীন রোমের ক্ষেত্রে যদি বলা হয়, প্রাচীন রোমে কিভাবে সাম্রাজ্য গড়ে উঠেছিল, তারপর রোমের দাস ব্যবস্থা, রোমে যদি কোনো বড় যুদ্ধ হয়ে থাকে তাহলে এইগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। এই যে প্রাচীন গ্রিস, এই প্রাচীন গ্রিসের জন্য যে বই রয়েছে সেই বইয়ে কিন্তু অজস্র প্রচুর ইনফরমেশন দেওয়া রয়েছে। মানে তুমি ধরে নিতে পারো 100-150 পেজ কিন্তু প্রাচীন গ্রিসের ইতিহাসের ওপর হবে। এবার তুমি যদি ওই 100-150 পেজ পড়তে যাও, 100-150 পেজ থেকে নোটস বানাতে যাও, তাহলে পিএসসি কোয়ালিফাই করা কিন্তু তোমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। কারণ তোমাকে বুঝতে হবে যে কোন কোন বিষয়গুলোর ওপর থেকে বা স্পেসিফিক কোন কোন টপিকগুলোর ওপর থেকে কোয়েশ্চেন হতে পারে, দিয়েই তোমাকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। না হলে এই গ্রিসের ওপর তোমাকে আমি 4-5টা বইয়ের নাম বলতে পারি, তুমি 5টা বই পড়ে কখনোই ভালো স্কোর করতে পারবে না। বাইরের ইতিহাস থেকে স্পেসিফিক বিষয় বুঝে তোমাকে সেভাবে পড়তে হবে। প্রাচীন রোমের ক্ষেত্রে তাও গ্রিসের থেকে রোমটা অনেকটা ছোট তুমি পেয়ে যাবে। একটু পড়ে নিও, খুব ডিটেলস না হলেও দেখে নিও রোমে কোন কোন বংশ শাসন চলেছিল, গুরুত্বপূর্ণ ঘটনাবলী সেগুলো একটু দেখে নিও। তারপরে হচ্ছে মধ্যযুগীয় ইতিহাস। এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগীয় ইউরোপের সামন্তবাদ অর্থাৎ ফিউডালিজম। এখানে তোমাদেরকে দেখতে হবে কিভাবে ইউরোপে ফিউডালিজম গড়ে উঠেছিল, ফিউডালিজম নিয়ে যে ডিবেট রয়েছে, ফিউডালিজমের বৈশিষ্ট্য কি, এগুলো একটু ভালো করে দেখতে হবে। সার্লেমানের নেতৃত্বে কিভাবে সাম্রাজ্য গড়ে উঠেছিল, সার্লেমানের রাজধানী কোথায় ছিল, তিনি কোন বংশের শাসক ছিলেন, তার সময় কি কি গুরুত্বপূর্ণ সংস্কার হয়েছিল, এগুলো তোমাকে দেখতে হবে। সাম্রাজ্য বানান পোপতন্ত্র, অর্থাৎ কিভাবে পোপের উদ্ভব হচ্ছে, পোপের ক্ষমতা, কোন কোন পোপ গুরুত্বপূর্ণ ছিলেন, এগুলো দেখতে হবে। এবং ক্রুসেড, যে 8টি ক্রুসেড হয়েছিল, সেই ক্রুসেড কেন হচ্ছে, কবে, কোন বছর কি ক্রুসেড হয়েছিল, ক্রুসেডের কি বৈশিষ্ট্য, কোন পোপ কোন ক্রুসেডের ঘোষণা করছেন, খ্রিস্টানদের হয়ে কে ক্রুসেডের নেতৃত্ব দিচ্ছেন, কোন এলাকাকে বা কোন স্থানকে দখলকে কেন্দ্র করে ক্রুসেড সংগঠিত হয়েছিল, এই রকম কোয়েশ্চেন দেবে। আমি বলতে গেলে আমি তোমাদেরকে যদি বলি তাহলে মধ্যযুগীয় ইউরোপের যে ইতিহাস সেটা একদম ছোট। একবারে যদি স্পেসিফিক করতে পারো তাহলে একদম ছোট, এবং তোমাদেরকে বলছি স্পেসিফিক কোয়েশ্চেন দিবে। আর মধ্যযুগের ভারত 1206 থেকে 1707, অর্থাৎ দাসবংশের প্রতিষ্ঠা থেকে অরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত ইতিহাস ভালো করে পড়ে নাও। আর গ্রুপ সিতে রয়েছে আধুনিক ভারত 1757 থেকে 1947, অর্থাৎ তোমাকে শুরু করতে হবে কিন্তু বাংলার মুর্শিদ কুলি খাঁ থেকে। 18th সেঞ্চুরির ওপরও কিন্তু অনেক কোয়েশ্চেন দিতে দেখা যাচ্ছে, সুতরাং ওকে বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, মহীশূর এই সকল রাজ্যের ইতিহাসও কিন্তু একটু দেখে যেতে হবে। এবং 18th সেঞ্চুরিতে যে সকল যুদ্ধগুলো হচ্ছে, ইঙ্গ মহীশূর যুদ্ধ, ইঙ্গ মারাঠার যুদ্ধ, ইঙ্গ শিখ যুদ্ধ, এগুলো ভালো করে তোমাকে দেখতে হবে। এবং বাকি ইতিহাস তো রয়েছে। আধুনিক ইতিহাস থরলি ভালো করে পড়ে যাও, একবারে কম্প্যাক্ট ভালো করে পড়বে, যাতে আধুনিক ভারত থেকে একটা কোশ্চেনও তোমার ভুল না হয়। যদি ভুল হয়েছে তাহলে জানবে তোমার স্কোর কিন্তু কমে যাবে। পরে হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডিতে রয়েছে আধুনিক ইউরোপ এবং বিশ্ব 1789 থেকে 1945। এখানে টোটাল ইউরোপের ইতিহাসটাই রয়েছে, অর্থাৎ ফরাসি বিপ্লব, নেপোলিয়ান থেকে শুরু করে মেটার্নিক, ইতালি, তারপর জার্মানির ঐক্য আন্দোলন, শুরু করে ইউরোপের সাম্রাজ্যবাদ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার মধ্যবর্তী যে ঘটনাগুলো সেগুলো। এবার আধুনিক ইউরোপ ও বিশ্ব ইতিহাস থেকে অধ্যাপক জীবন মুখোপাধ্যায়ের যদি বই ভালো করে পড়ো, থ্রুলি ভালো করে পড়ো, ইনফরমেশনগুলো যদি মাথায় রাখতে পারো, তাহলে আর অন্য কোনো বইয়ের প্রয়োজন পড়বে না। কারণ যে লেভেলের কোশ্চেন দেবে সেই লেভেলের জন্য জীবন মুখোপাধ্যায়ের বই কিন্তু এনাফ।
ওনার বই যথেষ্ট, আলাদা করে দরকার নেই। এমনিও যদি তোমরা শর্ট কোশ্চেনের কোনো বইটই ভালো করে পড়ে রাখতে পারো, আধুনিক ইউরোপ এবং বিশ্ব থেকে তোমাদের 100% তোমরা ভালো স্কোর করবে। কিন্তু তোমাকে সমস্যায় ফেলবে ইন্ডিয়ান হিস্ট্রি। আমি তোমাকে বারবার করে বলে রাখছি, ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু তোমাকে সমস্যায় ফেলতে পারে। সুতরাং সেইভাবে প্রিপারেশন নাও। এখনও তো ফুল নোটিফিকেশন প্রকাশ করেনি, আশা করি নেক্সট উইকে প্রকাশিত করতে পারে। তো সেইভাবে তোমাদের প্রিপারেশনটা শুরু করে নাও, কারণ এখন লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে, সবাই ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। আর তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের নতুন ব্যাচ সদ্য শুরু হয়েছে, যেখানে আমরা পুরোপুরি স্টাডি মেটেরিয়াল যেমন সিলেবাস রয়েছে সেই অনুসারে একদম তোমাদের পরীক্ষার উপযোগী এবং স্পেসিফিক ভাবে তৈরি করা নোটস আমরা তোমাদের বাড়িতে পৌঁছে দেব এবং ভালোভাবে গাইড করে দেবো, যাতে তোমরা এবারের পিএসসি এক্সাম ক্র্যাক করতে পারো। ঠিক আছে? তো এই ছিল আজকের বিষয়। যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে করতে পারো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।